নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন গল্প নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদেরকে শোনাতে। তাহলে চলুন আমরা গল্পটা শুনতে যাই। গল্পের নাম থেনজিং গোম্পার সেই রাত, লেখিকা অর্জিতা চক্রবর্তী। তিব্বতের পাহাড়ি এলাকায় মানুষের পায়ের চিহ্ন যেখানে খুব একটা পড়ে না, সেখানে দাঁড়িয়ে আছে থেনজিং গোম্পা নামক মঠ। দিনের আলোয় দেখতে সাদাসিধে হলেও রাতের বেলায় মঠটার চারপাশের নিস্তব্ধতা যেন শীতল মৃত্যুর মতো। বাতাসে ঝনঝন করে ভেসে আসে লোহার ঘণ্টার শব্দ। মনে হয় যেন অদৃশ্য কারো হাত সেটা একটানা নাড়াচ্ছে। এই মঠেই থাকেন প্রবীণ ভিক্ষু লামা দোরজে। গ্রামের লোকেরা বলেন তার চোখ দুটো এতটাই গভীর যে ওখানে তাকালে মনে হয় যেন নিজের অস্তিত্বটাই হারিয়ে যাবে। কলকাতার ছেলে মৈনাক সিনহা ইতিহাসের গবেষক। তিব্বতী লোককথা আর বৌদ্ধ সংস্কৃতি নিয়ে গবেষণা করছে। গবেষণা বিষয়ক কাজের উদ্দেশ্যে সে পৌঁছালো থেনজিং গোম্পায়। ভেবেছিল শান্ত ধ্যানমগ্ন পাহাড়ি পরিবেশে সে তার কাজে মনোনিবেশ করতে পারবে। কিন্তু প্রথম রাতেই মৈনাকের ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে, পায়ের আওয়াজ। মৈনাকের ঘরের বাইরে বেরিয়ে এসে দেখল ফাঁকা করিডোরে টিমটিম করে আলো জ্বলছে। মনে হলো কেউ যেন ছিল একটু আগেও, এখন আর নেই। বাতাসে ভেসে আসছিল ফুল আর ধূপের মিশ্রিত একটা পচা গন্ধ। মৈনাকের মাথাটা হালকা চক্কর দিয়ে উঠল। কয়েকদিন পরই মৈনাক জানতে পারল অনেক পুরনো একটি ঘটনার কথা। মঠের ইতিহাস নিয়ে আলোচনা করার সময় লামা দোরজে বললেন, অনেক বছর আগে ওয়াংমো নামের এক মহিলাতান্ত্রিক এই এলাকার কাছাকাছি কোথাও বাস করত। কালো জাদুতে সে ছিল পারদর্শী। তন্ত্রের জোরে সে মানুষের প্রাণও কেড়ে নিতে পারত। লোকেরা বলতো তার দুটো চোখ ছিল অন্ধকারের মতো কালো, আর সে যখন হাসতো তখন মনে হতো মহাশূন্যের শূন্যতা যেন চতুর্দিক গ্রাস করেছে। ওয়াংমোর অত্যাচার যখন সাধারণ মানুষের সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে গেল, তখন থেনজিং গোম্পার সন্ন্যাসীদের মিলিত সাধনায় তাকে পরাজিত করা হয়েছিল। ওই ঘটনার নেতৃত্বে ছিলেন প্রবীণ সন্ন্যাসী লামা দোরজে। কিন্তু মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ওয়াংমো বলেছিল, এই মঠে আমি আবার ফিরে আসব নতুন শরীর খুঁজে নিতে। সেদিন কেউ আর আমাকে থামাতে পারবে না। এক রাতে মৈনাক তার ঘরে বসে লেখালেখির কাজ করছিল। হঠাৎ সে শুনতে পেল তার দরজায় কেউ টোকা মারছে। প্রথমে আস্তে হলেও পরে সেই আওয়াজ বাড়তে লাগলো। মৈনাক দরজা খুলে বাইরে এসে দেখল না, কেউ কোথাও নেই। দরজা লাগিয়ে ঘরে এসে সে আবার তার কাজে মনোনিবেশ করল। এক মনে কাজ করছিল মৈনাক। হঠাৎ ঘরের আলো গেল নিভে। আবছা অন্ধকারে সে দেখতে পেল ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। সেটা কোনো মহিলার। মাথার চুল এলোমেলো আর পলকবিহীন জ্বলন্ত হিংস্র চোখে সে তাকিয়ে আছে মৈনাকেরই দিকে। একটা সময় ছায়াটা ফিসফিসিয়ে উঠল, আমি তোরই অপেক্ষায় ছিলাম। মৈনাকের শরীর পাথরের মতো জমে গেছিল। মুহূর্তের মধ্যে সেই নারী অবয়বটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মৈনাকের আচরণেও বদল এলো। মঠের সবাই লক্ষ্য করল সে যেন কারোর সঙ্গে কথা বলে চলেছে, অকারণেই হেসে উঠছে। মাঝরাতে তাকে মঠের করিডোরে হাঁটতেও দেখা যেত। চোখ আধখোলা, মুখে এক টানা কিছু যেন
আউড়ে চলেছে। একদিন হঠাৎ সে সন্ন্যাসীদের সামনে নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে উঠল, আমায় কেউ আর আটকাতে পারবে না, এটা আমার শরীর। মৈনাকের চোখ তখন জ্বলছে। থেনজিং গোম্পার সন্ন্যাসীদের বুঝতে বাকি রইল না যে ওয়াংমোর অতৃপ্ত আত্মা ফিরে এসেছে। লামা দর্জের নেতৃত্বে মৈনাককে একটা অন্ধকার ঘরে সন্ন্যাসীরা আটকে রাখল। ঘরের চার কোণে কালো লবণ ছিটিয়ে দেওয়া হলো, দেওয়ালে আঁকা হলো বৌদ্ধ মন্ত্রচিহ্ন। মধ্যরাতে শুরু হলো সাধনা। সন্ন্যাসীদের সাথে লামা দর্জে চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছিলেন। কিছুক্ষণের মধ্যেই মৈনাকের শরীর ছটফট করে উঠল। মন্ত্রের শক্তি তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা টেনে বার করতে লাগলো। সেই ধোঁয়া ধীরে ধীরে কুণ্ডলী পাকিয়ে এক অবয়বের আকার নিল। ওয়াংমো। তার চোখ জ্বলছে, মুখ থেকে বেরোচ্ছে গরম শ্বাস। সে হেসে উঠল ভয়ঙ্কর ভাবে। দর্জে, তুমি ভেবেছিলে আমাকে শেষ করেছ? আমি অমর। এই ছেলেটাই হবে আমার আশ্রয়। ঘর কেঁপে উঠছিল। মাটির তলা থেকে উঠে আসছিল শতাব্দী প্রাচীন গোঙানির শব্দ, যেন শত সহস্র কণ্ঠস্বর কাঁদছে। মোমবাতির আলো ঘন রক্তের মতো লাল হয়ে উঠল, আর দেওয়ালে মৈনাকের ছায়া দীর্ঘ লম্বা হয়ে দুলতে লাগলো। কিন্তু তার দেহ মাটিতে স্থির হয়ে পড়েছিল। প্রবীণ লামা দর্জে তার ডান হাত উঁচু করে এক বিশেষ মন্ত্র জপ করতে শুরু করলেন। তার কণ্ঠ যত গভীর হচ্ছিল, ওয়াংমোর আক্রোশ তত কমে আসছিল। ওয়াংমো শেষবারের মতো মৈনাকের বরফ শীতল শরীরটা আঁকড়ে ধরতে চাইল। অবশেষে লামা দর্জে প্রাচীন মন্ত্রে সিদ্ধ সেই সোনার ঘণ্টাটি বাজালেন। ঘণ্টার ধ্বনিতে মনে হলো যেন পাহাড় পর্বত সব ভেঙে পড়বে। ঘর ভরে গেল এক অপার্থিব আলোয়। ওয়াংমো কেঁদে কোকিয়ে উঠল, না না, আমাকে ছেড়ে দাও। তার কুণ্ডলিত ধোঁয়ার শরীর একটু একটু করে ছিন্ন ভিন্ন হতে লাগলো। এক চূড়ান্ত আর্তনাদ করে সে মিলিয়ে গেল হাওয়ার মধ্যে। মৈনাক মাটিতে অচেতন হয়ে পড়ে রইল। সন্ন্যাসীরা ভেবেছিল সে মারা গেছে, কিন্তু লামা দর্জে তার মাথায় হাত রেখে প্রার্থনা করতে লাগলেন। ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে শান্ত হলো। কিছুক্ষণ পর মৈনাকের ঠোঁট নড়ে উঠল। সে শ্বাস নিল আর কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমি আমি কোথায়? লামা দর্জে মৃদু হাসলেন, যদিও তার চোখে ছিল অসীম ক্লান্তি। ধীর গলায় তিনি বললেন, তুমি বেঁচে আছো মৈনাক, কিন্তু মনে রেখো, এক ভয়ঙ্কর অন্ধকারের মুখোমুখি তুমি হয়েছিলে। তোমার মতো প্রাণশক্তি সবার থাকে না। ভোরে মঠের ঘণ্টার ধ্বনি পাহাড়ের কোণে কোণে প্রতিধ্বনিত হতে লাগলো। রক্তিম বর্ণ সূর্য উঁকি দিচ্ছিল পাহাড়ের পেছনে। কিন্তু এত কিছুর মাঝেও মৈনাকের মনে পড়ছিল আগের রাতের অস্পষ্ট কিছু কথা। জানলার পাশে দাঁড়িয়ে সে দূরের বরফ ঢাকা পাহাড়ের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল অদৃশ্য দুটো চোখ এখনো বোধহয় তাকে দেখছে। লামা দর্জে পাশে কখন তার এসে দাঁড়িয়েছে ও বুঝতেই পারেনি। হাতের স্পর্শে মৈনাকের সম্বিত ফিরল। প্রবীণ সন্ন্যাসী বললেন, অশুভ শক্তি চলে গেছে, কিন্তু স্মৃতি আমাদের কখনো ছেড়ে যায় না মৈনাক। তুমি এখন সেই স্মৃতির বাহক মাত্র। মৈনাক শিউরে উঠল। সে বুঝতে পারল জীবনের বাকি সময়টা সেই অন্ধকার ভয়ঙ্কর রাত তাকে তাড়া করে ফিরবে। বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।
আর আপনি যদি নতুন হন এবং আমার চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আর যদি এরকম আরও নিত্য নতুন গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিই। খুব শিগগিরই আবার আপনাদের কাছে চলে আসব নতুন কোনো এক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।